আমাদের বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে পাইলের উপরে, আবার পাইলটাই যদি প্রপারলি না হয় বিল্ডিংটাই তো আনসেফ হয়ে গেল। কন্ট্রাক্টর একটা বিল সাবমিট করছে, ওনারা বুঝতেছেন না এই বিলটুকু এখন দেয়া যাবে কি দেয়া যাবে না। যারা ওনার আছেন ওনারাও কিন্তু এই বিষয়গুলো চাইলেই চেক করে বুঝতে পারবে। পাইলের ডিজাইন স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই ক্রাশ স্টোন ইউজ করা লাগবে। প্রপারলি বোরিং ডেপথটা চেক করা হচ্ছে। বোরিং যদি কম হয় তার মানে পাইলের লেন্থ কমে যাচ্ছে, হুইচ ইজ ডিস্ট্রাক্টিভ। রিভার কেসটা কেটে ফেলা হচ্ছে, যতটুকু যাচ্ছে না ততটুকু কেটে পাইলের কাস্টিং শুরু হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টিভ। অনেক উপর থেকে কংক্রিট ছেড়ে দেওয়া হয়, যেটা কিনা কংক্রিট সেগ্রিগেশন হয়ে যেতে পারে। কংক্রিট করার সময় ট্রিমি পাইপ অবশ্যই কংক্রিটের ভিতরে 2 মিটার এমবেডেড থাকা লাগবে, অ্যাটলিস্ট 2 মিটার। ট্রিমিটা কখনোই কংক্রিট থেকে উপরে উঠে আসতে পারবে না। 10 মিটারের বেশি এমবেডেড হয়ে গেলে আপনাদের কংক্রিটের ফ্লোটা ঠিক থাকবে না। কাস্টিং কতক্ষণ করব? আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাজীব আহমেদ খান ফ্রম জিএসিএল। আজকে আমি কথা বলবো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইঞ্জিনিয়ারিং টপিকস। ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। আমি কাজ করার ক্ষেত্রে দেখেছি আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের পাইল করার সময়, স্পেশালি যখন আমরা কাস্টিং সিতু পাইল করি, অনেক ধরনের ভুল হয়ে থাকে। তো এই ছোটোখাটো ভুলগুলো নিয়ে আমি চাচ্ছি একটা ভিডিও বানানোর জন্য, সেজন্য আজকে ভিডিওটা করা। আপনি যে বিল্ডিংয়ে আপনার পরিবার নিয়ে থাকছেন, সেই বিল্ডিংয়ের শক্তি কিন্তু লুকিয়ে থাকে মাটির অনেক নিচে, পাইলের ভিতরে। বাংলাদেশের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে সব থেকে বেশি হয় কাস্টিং সিতু পাইল। এখন কোশ্চেন একটা, আমরা কি এটা ঠিকভাবে করছি? চলুন একটু সহজ করে বুঝি। সাধারণত পাইল করার সময় আমাদের যে ভুলগুলো হয়ে যায়, সেটাকে আমরা খুব সহজভাবে বোঝার জন্য দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মেটেরিয়াল কোয়ালিটি রিলেটেড একটা ইস্যু থাকে পাইল করার সময়, আর একটা হচ্ছে পাইল যখন কনস্ট্রাকশন করি ওই সময়টাতে কিছু কমন মিস্টেক্স করি, যেগুলোকে আমরা চাইলেই ওভারকাম করতে পারি, এগুলো থেকে বের হয়ে আসতে পারি আমরা। মেটেরিয়াল রিলেটেড যদি মিস্টেক্সের কথা বলি, অ্যাকচুয়ালি খুব হরহামেশা যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আমরা বিভিন্ন সাইডে যখন যাই দেখতে পাই যে সিঙ্গেলস অথবা ভুতুবাঙ্গা পাথর দিয়ে পাইলিং করা হচ্ছে, যেটা খুবই ডিস্ট্রাকটিভ। অ্যাকচুয়ালি ভুতুবাঙ্গা অথবা সিঙ্গেলস যে পাথরটা, এই পাথরের পাইলের ডিজাইন স্ট্রেংথ অ্যাচিভ করার প্রপার্টিজই নাই। পাইলের ডিজাইন স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই ক্রাশ স্টোন ইউজ করা লাগবে উইথ প্রপার গ্রেডেশন। গ্রেডেশন মানে হচ্ছে, সহজভাবে যদি বলি, ডিফারেন্ট শেপ এবং সাইজের পাথর লাগবে। সবগুলা পাথর একই সাইজের হলে হবে না, ওই স্ট্রেংথ কখনোই অ্যাচিভ করা যাবে না। আপনারা যখন মেটেরিয়াল পারচেস করবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে পাথরটা পারচেস করছেন এটা যেন প্রপার গ্রেডেশনটা থাকে, মানে ডিফারেন্ট সাইজ এবং শেপসের যেন পাথরটা থাকে। কংক্রিট মিক্সিংয়ের সময় আপনারা যে স্যান্ড ইউজ করবেন সেটা অবশ্যই সিলেট স্যান্ড হওয়া লাগবে। সিলেট স্যান্ডকে অনেক সময় আমরা সিলেকশন বালি বলে অনেক ক্ষেত্রে। তো সিলেট স্যান্ডের যে রিকমেন্ডেড এফএম থাকে 2.2 অথবা 2.4, দ্যাট মিনস হচ্ছে বালিটা মোটা দানার হওয়া লাগবে, চিকন দানার বালি দিলে হবে না। সিলেট স্যান্ডটা ইউজ করার আগে আপনারা অবশ্যই এটাকে ভালো করে নেটিং করে নেবেন। নেটিং মিন করতেছে, আমি যদি অনেক সময় বালির সাথে বিভিন্ন ধরনের পার্টিকেলস থাকতে পারে, এগ্রিগেট থাকতে পারে, এগুলোকে ভালোভাবে চেলে তারপর আপনার কংক্রিট ইউজ করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা যাদের দিয়ে বিল্ডিং ডিজাইন করাবেন না কেন, ওনারা অবশ্যই আপনাদেরকে কংক্রিটের একটা মিক্সড ডিজাইন দেবে। মিক্সড ডিজাইন মানে হচ্ছে আপনি যে কংক্রিটটা প্রিপেয়ার করবেন, ওই কংক্রিটে কতটুকু সিমেন্ট থাকবে, কতটুকু পাথর থাকবে, কতটুকু বালি থাকবে এবং কতটুকু পানি আপনি ইউজ করবেন, প্রত্যেকটা আইটেমের কোয়ান্টিটি মেনশন করে দেওয়া থাকে। আমরা প্রায় সময় সাইডে দেখি যে ওনারা শুধু টালি কেটে কেটে সিমেন্টের বস্তা হিসাব রাখতেছে। তো অ্যাকচুয়ালি বালি কতটুকু যাচ্ছে, সিমেন্ট কতটুকু রাখছে, তার পাশাপাশি হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাডমিক্সচারের কোয়ান্টিটিটাও ওইভাবেই মেনটেন করতে হবে, পানির পরিমাণটাকেও মেনটেন করা লাগবে। কংক্রিট প্রিপারেশনের সময় কংক্রিটে পানি কতটুকু দেওয়া লাগবে ওইটার পরিমাণও আপনাদের মিক্সড ডিজাইনে ওই ইঞ্জিনিয়ার সাহেব মেনশন করে দেবেন। অনেক সময় এই জিনিসটাকে নেগলেক্ট করা হয়, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে প্যারামিটার, যেটা কংক্রিটের স্ট্রেংথকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি পানি যতটুকু তার চেয়ে কম দিয়ে দেন, ওই স্ট্রেংথ আসবে না, আবার বেশি দিয়ে দিলেও আসবে না। সো আপনারা যখন কংক্রিটটা প্রিপেয়ার করবেন, প্রত্যেকটা কোয়ান্টিটি মিক্সড ডিজাইন অনুযায়ী হতে হবে, ইনক্লুডিং পানির ভলিউমটা সহ। অনেক সময় যখন আমরা পাইল করার সময় পাইলের রিভার কেসগুলো অনেক আগেই প্রিপেয়ার করা থাকে, তো প্রিপেয়ার করা থাকলে অনেক সময় আমাদের দেখা যায় কি মরিচা ধরে যায়, রাস্টেড হয়ে যায়। আমি দেখি যে ম্যাক্সিমাম টাইমে মরিচাগুলোকে প্রপারলি ক্লিন না করে ইউজ করা হচ্ছে, মানে এটা ঠিক না। মরিচাগুলো রিমুভ করার জন্য বাজারে এখন অনেক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যেগুলো পানির সাথে মিক্স করে প্রপারলি অ্যাপ্লাই করলে মরিচা একদমই থাকে না, রিমুভ হয়ে যায়, আর এগুলোর দামও অনেক কম। আমি আমার এই ভিডিওতে কয়েকটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা খুব সহজে এগুলো কালেক্ট করে নিতে পারবেন। কালেক্ট করে আপনারা এটাকে যদি পানির সাথে প্রপার রেশিওতে মিক্স করে কতটুকু পানির সাথে কতটুকু মেশাবেন, প্রত্যেকটা জিনিস খুব ইজিলি দেওয়া থাকবে ওই জায়গায়, আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে মরিচার যে সমস্যাটা, আপনার এটা থেকে বের হয়ে আসতে পারবেন। পাইল কনস্ট্রাকশনের সময় যেই ভুলগুলো আমাদের কমনলি হয়ে থাকে, যেগুলো আমরা সাইটে হরহামেশা দেখি, তার মধ্যে খুব ছোট করে কয়েকটা যদি বলি, তার মধ্যে প্রথম যেটা হচ্ছে পাইলের বোরিং। পাইলের বোরিং করার সময় আমরা প্রায় সময় খেয়াল করি যে প্রপারলি বোরিং ডেপথটা চেক করা হচ্ছে। অ্যাকচুয়ালি বোরিং ডেপথ চেক করার জন্য খুবই ইজি একটা ওয়ে আছে, এটা সাউন্ডিং টেস্ট বলে। আমরা একটা প্লাম্ব বলি, ওইটাকে যদি আমরা একটা স্টিল ওয়্যারের সাথে বেঁধে নামিয়ে
দেই, ওইটা থেকে আমরা দেখতে পারি পাইলটা কতটুকু ডেপথ হচ্ছে, কতটুকু বোরিং বাকি আছে। বোরিং যদি কম হয় তার মানে পাইলের লেন্থ কমে যাচ্ছে, হুইচ ইজ ডিস্ট্রাকটিভ। সো ইঞ্জিনিয়াররা যতটুকু আপনাকে রিকমেন্ডেড করেছে পাইল করার জন্য, আপনি যদি হচ্ছে কম করেন ওই রিকমেন্ডেড ডিজাইন সে অ্যাচিভ করতে পারবে না। যদি বেশি করেন সেটা আপনার ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হচ্ছে। সো বোরিং ডেপথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি আসি হচ্ছে পাইল করার সময় পাইলের ভার্টিক্যালিটি মেনটেন হচ্ছে কিনা, এটাও খুব একটা চেকিং হয় না, আমি দেখেছি সাইটে। এটাও কিন্তু খুব ইজিলি চেক করা যায়। বাজারে খুব অল্প দাম 500-700 টাকা দামের স্প্লিট লেভেল পাওয়া যায়। আর দুইটা স্প্লিট লেভেল দুই দিক থেকে যদি আপনি পাইলের যে কেজিং থাকে কেজিংয়ে লাগিয়ে দেন, আপনি বুঝতে পারবেন যে আপনার পাইলটা ভার্টিক্যালি হচ্ছে কিনা অথবা বাঁকা হয়ে যাচ্ছে কিনা। পাইল আপনার অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখাই লাগবে, পাইল বাঁকা করে করার কোনো সুযোগ নেই। যে যদি পাইলের অ্যালাইনমেন্টটা বাঁকা হয়ে যায়, ওই পাইল ওই স্ট্রেংথ ওই লোড নিতে পারবে। আরেকটা জিনিস আমরা দেখবেন প্রায় শুনি যে পাইল করার সময় কেবিন হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পাইলের কেবিন হওয়া জিনিসটা কি? কেবিন হওয়া হচ্ছে, আমি যদি খুব সহজ করে বলার চেষ্টা করি, সেটা আপনি যখন কোথাও মাটির গর্ত করবেন বা একটু গভীর করে যাবেন, দেখবেন যে সাইড থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে মাটিগুলা, এটাকে অ্যাকচুয়ালি কেবিন বলে। পাইলের যখন আমরা বোরিং করব, সাইড থেকে মাটিগুলো ভেঙে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এটাকে আমরা প্রোটেক্ট করার জন্য আমাদের যেটা করার লাগে, একটা বেন্টোনাইট স্লারি ইউজ করা লাগে। ওই বেন্টোনাইট স্লারিটা অবশ্যই পাইল যতক্ষণ বোরিং হবে ততক্ষণ কন্টিনিউয়াস একটা ফ্লো মেনটেন করতে হবে। তার বেশ কিছু প্রপার্টিজ রয়েছে, আমি এটা সব বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, আমি প্রপার্টিজগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো। বাট এটা আপনাদের মাথায় রাখা লাগবে যে বেন্টোনাইট স্লারিটা যতক্ষণ পাইল কাস্টিংয়ের আগ পর্যন্ত বেন্টোনাইট স্লারি কন্টিনিউয়াস একটা ফ্লো মেনটেন করতে হবে। এবং যখন আপনি কাস্টিং শুরু করবেন, কাস্টিং শুরু করার আগে পাইলের একদম টপ পর্যন্ত বেন্টোনাইট স্লারিটার হাইট ওয়াটার লেভেলটা মেনটেন করা লাগবে। যদি বেন্টোনাইট স্লারির ওয়াটার হাইটটা নিচে নেমে যায়, আপনার তখন কেবিন হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। পাইল করার সময় আমরা যখন রিভার কেজগুলো ইউজ করি, নর্মালি পাইল করার সময় 2টা বা 3টা রিভার কেজ হতে পারে। তো রিভার কেজগুলো যখন আমরা একটার পর একটা দিব, আমাদেরকে অবশ্যই রিভারের লেপিং লেন্থটাকে কনসিডারেশনে রাখতে হবে। ড্রয়িংয়ে যেরকম করে মেনশন করা থাকে, লেপিং লেন্থটা ওইভাবে মেনটেন করা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা 2টা লেপিং অ্যাড করে নর্মালি ইউ বোল্ট দিয়ে করতে পারি অথবা ওয়েল্ডিং দিয়ে করতে পারি। তো বাংলাদেশে কমন প্র্যাকটিস হচ্ছে ওয়েল্ডিং করি আমরা। তো সেক্ষেত্রে ওয়েল্ডিংটা কতটুকু করব, এটা আমাদের কাছে অনেকেই কোশ্চেন করে। ওয়েল্ডিং করার একদম প্রপার রুলসটা হচ্ছে, আপনার যে রিভার ডায়ামিটারের 10 টাইমস। সো 10 টাইমস অফ দ্য রিভার ডায়ামিটার। যদি কোনো রড যেটাকে আপনি লেপিং দিবেন 16 মিলি ডায়ামিটারের রিভার হয়, 16 × 10 আপনার ওয়েল্ডিং লেন্থ হবে 160 mm। তো এটাকে আপনারা অবশ্যই সাইডে মেনটেন করবেন। আর ওয়েল্ডিং টেস্ট করারও প্রভিশন থাকে, অনেক প্রজেক্টে ওয়েল্ডিং টেস্ট করে। সো রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা তো ওয়েল্ডিং টেস্টে যাব না, তো অ্যাটলিস্ট আমাদের ওয়েল্ডিং লেন্থটাকে যেন আমরা মেনটেন করতে পারি 10 টাইমস অফ দ্য রিভার ডায়ামিটার। এটা যদি মেনটেন করি, তাহলে মোটামুটিভাবে আমাদের রিভার যে জয়েন্টিং পোর্শনটা ওইটা উইক হবে না। আরেকটা যেটা জিনিস দেখি খুবই দুঃখজনক, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে বোরিং শেষ, এখন রিভার কেজ নামাচ্ছে, রিভার কেজ নামাতে গিয়ে একটা কেস যাচ্ছে না, তখন খুব কমনলি আমরা দেখি যে রিভার কেজটা কেটে ফেলা হচ্ছে। যতটুকু যাচ্ছে না ততটুকু কেটে পাইলের কাস্টিং শুরু হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ। আপনার যতটুকু রিকমেন্ডেড রিভার কেজ হওয়ার কথা ততটুকু যদি আপনি না দেন, ওই পাইল কখনোই ওই পরিমাণ লোড নিবে না। সো যদি এর হয়ে যায় আপনাদের রিভার কেজ যাচ্ছে না, তার কারণ হচ্ছে আপনার আইদার কেবিন হয়ে যেতে পারে অথবা আপনার যে বটমে স্লারি জমা হয়ে যেতে পারে। যদি এরকম না যায়, আপনি রিভার কেজগুলো তুলতে হবে, তুলে দেন এগেইন বটম ক্লিনিং করে তারপরে আবার পুনরায় রিভার কেজ নামাতে হবে। তো আপনি রিভার কেজ যাচ্ছে না কেটে ফেলবেন, এটা একদমই করা যাবে না। সো আপনারা যখন আপনারা যারা পাইল কনস্ট্রাকশন ডিউটি করবেন বা আপনারা যারা সুপারভাইজার হিসেবে আছেন, আপনারা এটা কাইন্ডলি একটু মেনটেন করবেন যেন রিভার কেজ কোনোভাবেই কেটে ফেলা না হয়। পাইলের কংক্রিটিং করার সময় পাইলের ক্লিয়ার কাভারটা মেনটেন করার জন্য যে স্পেসার ব্লকটা ইউজ করব, সেটা আমি নর্মালি দেখি যে বালি এবং একটু সিমেন্ট মিক্সিং করে বানায় ফেলতেছে। এটা করা যাবে না। পাইলটা যে গ্রেডের কংক্রিট, অবশ্যই স্পেসার ব্লকটা সেম গ্রেডের কংক্রিট হওয়া লাগবে। যদি পাইলের ডিজাইন করা হয় 30 গ্রেডের কংক্রিট দিয়ে, স্পেসার ব্লকটাও 30 গ্রেডেরই হওয়া লাগবে। এটা যদি স্ট্রেংথ কম হয়, সেক্ষেত্রে পাইলের স্ট্রেংথে কম্প্রোমাইজ হয়ে যাবে, পাইলটা ওই টেস্টে ভালো আসবে না, পাইলটা ভালো পারফর্ম করবে না। রিভার কেজ ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা পাইলের কংক্রিট কাস্টিং এর জন্য রেডি। পাইলের কংক্রিট কাস্টিং করা হয় যে পাইপটা দিয়ে, স্টিলের পাইপ দিয়ে, এটাকে ট্রিমি পাইপ বলে নর্মালি। তো ট্রিমি পাইপগুলো যখন আপনারা ইনস্টলেশন করবেন, এটা খেয়াল রাখতে হবে ট্রিমি পাইপগুলো যেন একদম পাইলের বটম পর্যন্ত যায়। পাইলের লেন্থ এবং ট্রিমি পাইপের লেন্থ কাছাকাছি হবে বা একটু ট্রিমি পাইপের লেন্থ বেশি থাকে। তো অনেক সময় যেটা করা হয়, সাইডে ট্রিমি পাইপ কম থাকে, অনেক উপর থেকে কংক্রিট ছেড়ে দেওয়া হয়, যেটা কিনা কংক্রিট সেগ্রিগেশন হয়ে যেতে পারে। সো ট্রিমি পাইপ অবশ্যই পাইলের বটম পর্যন্ত পৌঁছা লাগবে। এবং ট্রিমি পাইপগুলো যখন আপনারা ইনস্টলেশন করবেন, ট্রিমি পাইপগুলো ভালো করে টাইট হলো কি না, নাকি ওর ভিতর বাইরে থেকে পানি ঢোকার চান্সেস থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। আর যখন ট্রিমি ইনস্টলেশন ডান, আপনি যখন কংক্রিটিং শুরু করবেন, কংক্রিট করার সময় ট্রিমি পাইপ অবশ্যই কংক্রিটের ভিতরে 2 মিটার এমবেডেড থাকা লাগবে, অ্যাটলিস্ট 2 মিটার। ট্রিমি
চিমিটা কখনোই কংক্রিট থেকে উপরে উঠে আসতে পারবে না। যদি উপর থেকে উঠে আসে তাহলে ওই কংক্রিটে এয়ার ভয়েড ক্রিয়েট হওয়ার চান্সেস থাকে, ওই পোর্শনটুকু তখন উইক কংক্রিট হয়ে যাবে। সো আপনারা অবশ্যই 2 মিটার এমবেডেড থাকার লেনটা মেনটেন করবেন। আর একটা হচ্ছে অনেক সময় আমরা দেখি ট্রিমি কাটিং করার সময় প্রপারলি কাটিং করতেছে না, 10 মিটারের বেশি এমবেডেড হয়ে গেছে। 10 মিটারের বেশি এমবেডেড হয়ে গেলে আপনাদের কংক্রিটের ফ্লোটা ঠিক থাকবে না। সো আপনারা ওই জিনিসটা মেনটেন করবেন। 10 to 2 মিটারের মধ্যে ট্রিমিটাকে রাখার ট্রাই করা লাগবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে কাস্টিং কতক্ষণ করব, কাস্টিং কোন পর্যায়ে গিয়ে স্টপ করব, এটা আমাদের কাছে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে। নিয়ম হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পাইলের মধ্যে দিয়ে ফ্রেশ কংক্রিট আপনি দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কাস্টিং করবেন। তার মানে আপনি যখন পাইলিং কাস্টিং করতে থাকবেন ট্রিমি পাইপ দিয়ে, আপনার একদম নিচের যে স্লারিগুলা এটা যখন উঠে আসবে তখন দেখবেন একটু ময়লা কংক্রিট উঠে আসতেছে। এই ময়লা কংক্রিটগুলো উঠে আসার পর যখন আপনি দেখবেন ফ্রেশ কংক্রিট উঠে আসতেছে, ফ্রেশ কংক্রিট উঠে আসা মানে হচ্ছে আপনি আপনার ডিজাইন হাইট পর্যন্ত আপনার ফ্রেশ কংক্রিট চলে গেছে, এখন আপনি কাস্টিং চালিয়ে স্টপ করে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোর ক্ষেত্রে খুবই ইগনোর যে বিষয়টা হয় সেটা হচ্ছে টেস্টিংয়ের যে ব্যাপারগুলো। পাইল করছি আমরা কোনো টেস্ট করছি না, কংক্রিটে কোনো টেস্ট করছি না। এই টেস্ট যদি না করেন বুঝবো কিভাবে এটা আপ টু দ্য মার্ক স্ট্রেংথ অ্যাচিভ করতেছে কিনা। সো সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, কংক্রিটটা যখন মিক্সিং হয়ে যাবে আমরা তখনই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার জন্য যে স্যাম্পলটা রেখে দিতে পারি, ওই স্যাম্পলটাকে আমরা 28 ডেজ কিউরিং করার পর আমরা টেস্ট করতে পারি। কথার কথা আমাদের যদি 30 মেগাপ স্কেল 28 ডেজ স্ট্রেংথ আসার কথা হয়, সেটা প্রপারলি আসছে কিনা আমরা চেক করে দেখতে পারি, এবং অবশ্যই এটা চেক করা উচিত। ভালো ভালো প্রজেক্টগুলোতে এটা কিন্তু চেক করা হয়। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কংক্রিটটা যখন প্রিপেয়ার হবে ওর স্লাম টেস্ট করা লাগে। মানে এটার স্লাম টেস্ট করা হয় হচ্ছে কংক্রিটের ওয়ার্কেবিলিটি চেক করার জন্য। স্লাম যদি ভালো না হয় কংক্রিট ওয়ার্কেবল থাকে না। তো সেক্ষেত্রে অনেক সময় ডিজাইনাররা মেনশন করে দিবে আপনাদেরকে স্লাম কত হওয়া লাগবে। সো আপনারা কংক্রিটটা ইউজ করার আগে অবশ্যই স্লাম টেস্ট করে নেবেন, চেক করে নেবেন যে কংক্রিটটার ওয়ার্কেবিলিটি ঠিক আছে কিনা। আরেকটা জিনিস আপনাদের করা লাগবে যেটা হচ্ছে আপনারা পাইল হেড ব্রেকিং এর পরে যখন আমরা পাইল কেপ করবেন তার আগে একটা ছোট একটা টেস্ট করা যায়, পিআইটি টেস্ট। এটা খুব একটা কস্টলি না, খুবই কম কস্টলি। এটা দিয়ে পাইলের সাউন্ডনেসটা চেক করা যায়। মানে আপনি যে পাইলটা করেছেন তার মাঝখানে কি কোনো কাদা টাদা ঢুকে আছে কিনা, পাইলটা প্রপার ডেপথ পর্যন্ত যতটুকু যাওয়ার কথা, পাইলের বোরিং ডেপথ ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো চলে আসবে কিন্তু পিআইটি টেস্টের মাধ্যমে। এটা খুবই লো কস্ট। এটা করে আপনি স্যাটিসফাইড থাকতে পারলেন আপনি যে যেই পাইলের উপর বিল্ডিংটা দাঁড়াচ্ছে এই পাইলটা প্রপারলি আছে কিনা। সো আমার মনে হয় ছোটখাটো বিষয়গুলো যদি আমরা সাইটে মেনটেন করতে পারি আমাদের কনস্ট্রাকশনগুলো অনেক স্মুথ হবে। আমাদের বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে পাইলের উপরে, সো আবার পাইলটাই যদি প্রপারলি না হয় বিল্ডিংটাই তো আনসেফ হয়ে গেল। সো আপনারা অবশ্যই যারা সাইটে আছেন, যারা সুপারভাইজ করেন এগুলা, ইভেন যারা ওনার আছেন ওনারাও কিন্তু এই বিষয়গুলো চাইলেই চেক করে বুঝতে পারবেন। বর্তমান সময়ে আমরা যে এটা দেখি মানুষজন একটু কস্ট সেভিং এর জন্য নিজেরা কোনো জায়গা কিনতেছে, দেন ওনারা নিজেরা ডেভেলপ করতেছে, হুইচ ইজ গুড। আপনার কস্টটা অনেকটুকুই সেভ হয়ে যাচ্ছে এটাতে। কিন্তু এটাতে একটা জিনিস একটু গ্যাপ হয়ে যায় কি, যারা জায়গা কিনতেছেন বা ওনারা তো এই সেক্টরের না বা ওনাদের এই সময়ও নেই, সো প্রপার কোয়ালিটিটা মেনটেন হয় না ওই সাইটগুলোতে। সো এই ধরনের সাইটগুলোতে কোয়ালিটি অ্যাসিওরেন্সের জন্য আমরা একটা সার্ভিস দিয়ে থাকি, পিএমসি সার্ভিস, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি। সো আমাদের একটা প্রফেশনাল টিম ড্রয়িং ডিজাইন এস্টিমেশন থেকে শুরু করে আপনি স্টেপ বাই স্টেপ কনস্ট্রাকশনের কোয়ালিটি মনিটরিং করবে, আপনাকে উইকলি এবং মান্থলি রিপোর্ট আপডেট করবে। তাছাড়াও আমাদের কাছে অনেক সময় আসে যেটা কন্ট্রাক্টর একটা বিল সাবমিট করছে, ওনারা বুঝতেছেন না এই বিলটুকু এখন দেয়া যাবে কি দেয়া যাবে না। সো আমাদের যে এক্সপার্ট টিম থাকবে, যতটুকু আপনার কাজ হয়েছে ততটুকু কাজের জন্য কন্ট্রাক্টরকে আপনি কতটুকু বিল দিতে পারেন ওইটুকু ওনারা সার্টিফাই করে দিতে পারবে। সো আপনি একটা ওভার পেমেন্টের যে একটা ইস্যু সবসময় আমাদের কাছে আসে যে কাজ হয়েছে এতটুকু বাট পেমেন্ট বেশি করে দিয়েছি, ওই ঝামেলাগুলো এড়ানোর জন্য প্লাস হচ্ছে কোয়ালিটিটা এনশিওর করার জন্য ওভারঅল যে কোনো ধরনের হেল্পের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি, আমাদের প্রফেশনাল টিম আছে এটার জন্য। থ্যাংক ইউ সো মাচ।